আমাদের আজকের আলোচনার বিষয় ইতিকথায় আলিপুরদুয়ার। আবার এভাবেও বলা যায় যে আলিপুরদুয়ারকে জানো, এই বিষয়টাও এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। আমরা এই আলোচনা শুরুর পূর্বে একটা প্রাক কথন বা ইতিহাসের ধূসর অতীত সম্পর্কে একটু জানা প্রয়োজন আছে। আমরা এটাও জানি যে আলিপুরদুয়ারের ইতিহাস বলার ক্ষেত্রে আমাদের কোচবিহার রাজ্যের ইতিহাস এবং পাশে ভুটান রাষ্ট্রের সঙ্গে সংযোগ এবং তার ইতিহাসও আলোচনা প্রসঙ্গে অবশ্যই আসবে। আমরা ইতিকথায় আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ারকে জানো, এই আলোচনাটা আমরা শুরু করছি। 1757 আপনারা জানেন পলাশীর যুদ্ধের কথা। পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় এবং এই জয়ের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ব্যবসা করবার জন্য আমাদের দেশে এসেছিলেন, তারা বণিকের মানদণ্ড ছেড়ে দিয়ে রাজদণ্ড হাতে নিলেন। অর্থাৎ পলাশীর যুদ্ধের জয়লাভের পর 1757 থেকে বাংলা, বিহার, উড়িষ্যার তারা দেওয়ানি লাভ করলেন এবং কয়েক বছরের মধ্যেই সারা ভারতবর্ষ ইংরেজ উপনিবেশে স্থাপিত হলো। আমরা পরাধীন হলাম, ইংরেজ উপনিবেশে পরিণত হলো ভারতবর্ষ। এটা হবার পর থেকেই ইংরেজরা, তাদের লক্ষ্য ছিল ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করা এবং ভারতবর্ষের এই যে প্রাচুর্য, এই যে সম্পদ, এই সম্পদের কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি আক্রমণগুলো হয়েছিল। সেই সময় থেকেই তাদের একটা লক্ষ্য ছিল এই ডুয়ার্স অঞ্চল বা উত্তর বাংলার অঞ্চলের উপর। সেই সময় 1778-এ ওয়ারেন হেস্টিং স্বপ্ন দেখেছিলেন যে উত্তর বাংলার বা ডুয়ার্সের এই অঞ্চল থেকে বাক্স বাক্স চা, এই অঞ্চলে চা চাষের সুযোগ ছিল, সেটা ওয়ারেন হেস্টিং জানতেন। বাক্স বাক্স চা যাচ্ছে ইংল্যান্ডে, এই স্বপ্ন ওয়ারেন হেস্টিং দেখেছিলেন সেই সময় এবং এই স্বপ্ন বাস্তবায়িত করবার পক্ষে একটা সুযোগও তাদের কিন্তু এসে যায়। সুযোগটা কেমন, আমরা এখান থেকেই ইতিহাসের সূত্রপাতটা শুরু করি। কোচবিহার রাজা মহারাজা উপেন্দ্র নারায়ণের আমল থেকেই চেচাখাতা দুর্গে প্রতি বছর একটি ভোজ সভার আয়োজন করা হতো। কেন এই ভোজ সভা? যে না, উপেন্দ্র নারায়ণ মোগলদের বিরুদ্ধে যুদ্ধে জয়ে ভুটানের সাহায্য নিয়ে যুদ্ধ জয় করেছিলেন জন্য এই যুদ্ধের জয়ের স্মারক হিসাবে প্রতি বছর কোচবিহার মহারাজা এবং ভুটানের রাজার মধ্যে একটা ভোজ সভা হতো চেচাখাতা নৌবন্দর বা কোচবিহারের সেই সময়কার রাজধানী হিঙ্গুলাবাসের সংলগ্ন চেচাখাতা দুর্গে। কিন্তু এই ভোজসভা 1769 সেটা বিশ্বাসঘাতকতার জন্য বিখ্যাত হয়ে আছে ইতিহাসে। কি হয়েছিল 1769-এ? 1769-এর ভোজসভায় সেই সময়কার কোচবিহারের মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে অপহরণ করেন কৌশলে ভুটানের দেবরাজা বা ভুটানের রাজা। তাকে প্রথমে পাশাখা এবং পরবর্তীতে
তখনকার রাজধানী ভুটানের পুনাখাতে নিয়ে যাওয়া হয়। কোচবিহার রাজ্যের সেই সময়ে নিজের চেষ্টায় বা নিজের শক্তিতে রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্ত করবার মতো সামর্থ্য ছিল না। সেই সময় তারা শরণাপন্ন হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোচবিহারে এলেন ও স্বাধীন কোচবিহার রাজ্য করদ রাজ্যে পরিণত হলো। ইংরেজরা এসেই ভুটান রাজাকে চিঠি দিলেন যে রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি না দিলে তারা ভুটান আক্রমণ করবেন। এই চিঠির পর 1774 কোচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে ভুটানের রাজা মুক্ত করলেন। ধৈর্যেন্দ্র নারায়ণ পুনাখাত থেকে সমতলে নেমে এলেন রাজা ভাত খাওয়ায়, এবং কোচবিহারের সেই সময় অন্যান্য রাজকর্মচারীরা তারাও উপস্থিত হলেন রাজা ভাত খাওয়ায়। রাজা ভাত খাওয়ায় এসে কোচবিহারের সদ্য মুক্ত মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণ ভাত খেয়েছিলেন, সেই জন্যই ওই জায়গার নামকরণ হয়েছে রাজা ভাত খাওয়া। এই ইতিহাসগুলো জানবার আমাদের একটু প্রয়োজন আছে। আলিপুরদুয়ারের ইতিহাস সম্পর্কে, আলিপুরদুয়ারকে জানবার ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা আছে। এখানে 1774-এর পর শুরু হয় প্রথম ভুটান যুদ্ধ। 1774-এই শুরু হয় প্রথম ভুটান যুদ্ধ। সেই সময় ভুটানিদের আক্রমণে কেচাখাতা দুর্গের 200 ইংরেজ সেনা নিহত হয়। তারা জলে বিষ মিশিয়ে দেয়। ইংরেজ কালেক্টর, রংপুরের ইংরেজ কালেক্টর মিস্টার পার্লিং পালিয়ে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে অবশ্য আরো অধিক সংখ্যক সেনা নিয়ে এসে তারা কেচাখাতা দুর্গ পুনর্দখল করেন। যুদ্ধে প্রথম ভুটান যুদ্ধ 72 থেকে 74-এর মধ্যে, সেটা ইংরেজ পক্ষ জয়লাভ করলেও কোচবিহারের সঙ্গে মিলিতভাবে যুদ্ধে ভুটান পরাজিত হয়। কিন্তু পরাজিত ভুটানকে প্রথম ভুটান যুদ্ধের পর শান্তি চুক্তিতে ভুটানকে ইংরেজ সরকার অনেকগুলো সুবিধা দেয়। সমগ্র ডুয়ার্স অঞ্চলটাকে তখন ভুটানিদের হাতে ছেড়ে দেওয়া হয়। ইংরেজরা একটা উদ্দেশ্য নিয়েই এই কাজটি করেন। তাদের উদ্দেশ্য ছিল ভুটানের মধ্য দিয়ে তিব্বতের সাথে বিনা শুল্কে বাণিজ্য করবার একটা সুযোগ লাভের জন্যই তারা ভুটানকে এই সমস্ত সুবিধা প্রথম ভুটান যুদ্ধে তারা ভুটানকে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ইংরেজদের এই কৌশল বা ইংরেজদের এই উদ্দেশ্য সাধিত হয়নি। ইংরেজরা 74-এর পর থেকে 1865-র আগ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দীর্ঘ কয়েক বছরের মধ্যে বারবার দূত পাঠান ভুটানের মাধ্যমে তিব্বতের সঙ্গে বাণিজ্য করবার জন্য। কিন্তু বারবার তাদের সেই অভিযান ব্যর্থ হয়। সেখানে স্যামুয়েল টার্নার, আলেকজান্ডার হ্যামিল্টন, জর্জ বোগেল এবং এসলে ইডেন প্রভৃতিরা বিভিন্ন সময়ে ভুটানে গিয়ে তারা ব্যর্থ হন, এবং 64-তে এসলে ইডেনকে ভুটানে তার মুখে ময়দা গোলা জল ছুঁড়ে দিয়ে তাকে অপমানিত করা হয়। জোর করে তার কাছ থেকে মুচুলিকা লিখে নেওয়া হয়। যাই হোক, এই পরিস্থিতিতে আবার শুরু হয় দ্বিতীয় ভুটান যুদ্ধ। দ্বিতীয় ভুটান যুদ্ধ 64 থেকে 65-র 11ই নভেম্বর পর্যন্ত চলে।
11 নভেম্বর স্বাক্ষরিত হয় সিনচুলা চুক্তি। এই সিনচুলা চুক্তির মধ্য দিয়েই সমগ্র ডুয়ার্স এলাকাটা আবার ভুটানের কাছ থেকে ইংরেজের দখলে আসে। এখানে ইতিহাসটা একটু অন্যরকম। যুদ্ধটা হয়েছিল ইংরেজ সেনা, কোচবিহারের সেনা মিলিতভাবে ভুটানের সঙ্গে। ইংরেজ সেনারা এসেছিল ভুটানের রাজার আমন্ত্রণে। যুদ্ধ জয়ের পর ডুয়ার্স অঞ্চল, যেটা ইংরেজদের কোচবিহার রাজাকে ফেরত দেবার কথা ছিল, তারা কিন্তু সেই ডুয়ার্স অঞ্চলটা কোচবিহার রাজাকে ফেরত দেননি। না দিয়ে তারা 64 থেকে 68 সন পর্যন্ত এই সমগ্র ডুয়ার্স এলাকাটা একটা স্বাধীন জেলার মতো তারা তাদের শাসনাধীনে রাখেন। সেই অঞ্চলের প্রথম শাসক ছিলেন জে টুইডি। পরবর্তীকালে ইতিহাস এগিয়েছে অনেক দূর এবং ডুয়ার্সের এই যে আধুনিকীকরণ, এই আধুনিকীকরণের মূলে ছিল ডুয়ার্সের অরণ্য সম্পদ এবং ডুয়ার্সের চা সম্পদ বা চা বাগান স্থাপন। এর মধ্য দিয়ে ইংরেজরা তাদের মুনাফা অর্জনের পথ বারবার করেছিলেন। এই যে দ্বিতীয় ভুটান যুদ্ধ শেষে দুটো যে চুক্তি, সেই দুটো চুক্তির মধ্যে অন্যতম একটি চুক্তি ছিল যে ভুটান বিনা শুল্কে ইংরেজদের তিব্বতের সাথে বাণিজ্য করবার একটা সুযোগ তৈরি করে দিবে। দ্বিতীয় আরেকটা শর্ত ছিল, যদিও স্বাধীন ভুটানের সাথে অন্য কোনো দেশের বিরোধ হয়, তাহলে সেই বিরোধে এই ইংরেজ শাসিত ভারতবর্ষের সালিশি করবার অধিকার তাদের মধ্যে থাকবে। যে শর্তটি এখনো স্বাধীন ভারতেও বর্তমান সময়েও বজায় আছে। এবং এই সময়ে এই যে ভুটানকে এই সুবিধা দেওয়া হলো বা ভুটানের কাছ থেকে ডুয়ার্স অঞ্চল নিয়ে নেওয়া হলো, ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হলো, তার বিনিময়ে ইংরেজরা ভুটান সরকারকে প্রতি বছর বাৎসরিক 50,000 টাকা খাজনা দিতে তারা কিন্তু সম্মত হলো। বর্তমান সময়েও সেই চুক্তিও কিন্তু বজায় আছে। বরং স্বাধীন ভারতে 1949-এর তৃতীয় ভুটান চুক্তি অনুসারে এই ভুটানকে 50,000 টাকার পরিবর্তে বর্তমানে তাকে প্রতি বছর 10ই জানুয়ারির মধ্যে ভুটানকে কর দিতে হয় স্বাধীন ভারতবর্ষকে প্রতি বছর 5 লক্ষ টাকা। এটা স্বাধীন ভারতের 1949-এর চুক্তি অনুযায়ী। আমাদের এই যে 1864 বা 1865-তে যে ভুটান যুদ্ধের পর সমগ্র ডুয়ার্স অঞ্চলটা এলো, সেটাই ইংরেজদের অধীনে এলো। পরবর্তীকালে সেই অঞ্চলটাই পশ্চিম ডুয়ার্স এবং রংপুর ডিভিশনটার অর্ধেক একটা অংশ নিয়ে সৃষ্টি হলো 1869-এর 1 জানুয়ারি জলপাইগুড়ি জেলা। এবং জলপাইগুড়ি জেলার স্থাপনের কয়েক বছর পর 1876 6 জুলাই তারিখে সৃষ্টি হলো আলিপুরদুয়ার মহকুমার। প্রথমে আলিপুরদুয়ার মহকুমার হেডকোয়ার্টার বা সাব ডিভিশনের হেডকোয়ার্টার তৈরি হলো বক্সা। কিছুদিন বক্সায় চলার পর আবার সেই হেডকোয়ার্টার চলে গেল ফালাকাটায়। ফালাকাটা থেকে কিছুদিন পর আবার চলে গেল হেডকোয়ার্টার বক্সায়। পরবর্তীতে স্থায়ীভাবে 1876-এর 6 জুলাই থেকে পাকাপাকিভাবে
আলিপুরদুয়ার মহকুমার সদর দপ্তর স্থাপন করা হলো। মোটামুটি এই যে আলিপুরদুয়ারের মহকুমা স্থাপন, এই স্থাপনের ইতিহাসটা কিন্তু মোটামুটি ভাবে এই প্রকার। পরবর্তী সময়ে অনেক মানুষ, অনেক সংগঠন এবং অনেক আন্দোলন দাবি দেওয়ার পর 2014 25শে জুন তারিখে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এক ঘোষণা অনুযায়ী আলিপুরদুয়ার জেলার স্বীকৃতি পেল। তাহলে দেখা যায় যে আলিপুরদুয়ার মহকুমা আমাদের সৃষ্টি হয়েছিল 1876-এর 6ই জুলাই, আর আলিপুরদুয়ার জেলার সৃষ্টি হলো 2014-র 25শে জুন তারিখে। মাঝখানে সময় অতিবাহিত হলো 138 বছর। 138 বছর পর আমরা আলিপুরদুয়ার মহকুমা থেকে আমরা আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু পথ চলা শুরু করলাম। আমরা আলিপুরদুয়ার জেলাতে আমাদের আলোচনা মোটামুটি নিয়ে এলাম, কিন্তু এখানে একটু ইতিহাস আছে। আমরা এখানে কয়েকটি শব্দ শুনেছি, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা শুনেছি কেচা খাতা, এই যে শব্দগুলো আমরা শুনেছি, কিন্তু এই শব্দগুলোর সাথেও আলিপুরদুয়ারের একটা সংযোগ আছে। সেই সংযোগের ইতিহাসটাও আলিপুরদুয়ারকে জানো বা আলিপুরদুয়ার ইতিকথায় আলিপুরদুয়ার আলোচনার মধ্যে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে। আমাদের এই জেলাকে আরো বেশি করে উপলব্ধি করবার জন্য, জানবার জন্য এই ইতিহাসও আমাদের কিন্তু জানা দরকার। আমরা এবার একটু গল্পের মধ্য দিয়ে সেই ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরছি। সময়টা 1583, স্থান ইংল্যান্ড, লন্ডন শহর। আরো বিষয় হচ্ছে এটা যে ইংরেজদের যে বণিক সভা, সেই বণিক সভার একটি অধিবেশন ইংল্যান্ডে হচ্ছে। তাতে উপস্থিত আছেন স্বয়ং ইংল্যান্ডের রানী এলিজাবেথ। উদ্দেশ্য হলো ইংরেজরা 1583-তে তারা প্রথম ইংরেজ অভিযাত্রী দল পাঠানোর একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, যে ভারতবর্ষের উদ্দেশ্যে তারা একটা অভিযাত্রী দল পাঠানোর একটা সূচনা শুরু করলো। যাত্রা শুরু হলো 1583 ফেব্রুয়ারি মাসে। স্বয়ং ইংল্যান্ডের রানী এলিজাবেথ চিঠি দিলেন সেই সময়কার মোগল সম্রাট আকবরকে, মহামতি আকবরকে, যে ইংল্যান্ডের এই প্রতিনিধি দলকে যাতে এই ব্যবসা করবার বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, এই বার্তা নিয়ে এক অভিযাত্রী দল 1583 ফেব্রুয়ারি মাসে তারা জলপথে, তখন জলপথই ছিল, তখন আকাশপথ বা সড়ক পথের প্রচলন ছিল না, জলপথেই আমাদের এখানে আসতে হতো ভারতবর্ষে। তারা যাত্রা শুরু করলেন। এই অভিযাত্রী দলের নেতা ছিলেন নিউ বেরি এবং তার সঙ্গে ছিলেন আরো 3 সদস্যের এক প্রতিনিধি দল। তার অন্যতম হলো রাল্ফ ফিচ। তারা 1583 নভেম্বর নাগাদ এসে পৌঁছালো ত্রিপলি বন্দরে। সেখানে ফিনিশীয় বণিকদের ষড়যন্ত্রে তারা পর্তুগিজ জলদস্যুদের হাতে তারা বন্দী হলো। সেই সময় জলপথ, ভারতবর্ষে আসার জলপথ নিরাপদ ছিল না, কারণ পর্তুগিজরা, জলদস্যুরা বা পর্তুগিজ সরকারের বাধায়
যাতে অন্য কোনো দেশের অভিযাত্রীরা ভারতবর্ষে আসতে না পারে, তারা সেইটা বাধার সৃষ্টি করত। ফলস্বরূপ ইংল্যান্ডের সেই প্রতিনিধি দল তারা কিন্তু নভেম্বর মাসে 1583-তে ত্রিপলি বন্দরে ফিনিশীয় বণিকদের ষড়যন্ত্রে বন্দী হলেন পর্তুগিজ দস্যুদের কাছে, এবং তারা ভারতে পৌঁছালেন গোয়ার মাটিতে, কিন্তু বন্দী হয়ে। পর্তুগিজদের দখলে তখন ভারতবর্ষের গোয়া পর্তুগিজদের উপনিবেশ ছিল। 1 বছর তারা গোয়াতে কারাদণ্ড ভোগ করলেন। সেই সময় তাদের ব্যবহার খুব ভালো ছিল জন্য এবং মিশনারিদের প্রচেষ্টায় সেই সময়কার গোয়ার পর্তুগিজ শাসকরা এই অভিযাত্রী দলকে জেলের বাইরে রাখলেন, কিন্তু নজরবন্দি করে। এই নজরবন্দি থাকার সময়ে 1584 একটা সময়ে তারা সবার দৃষ্টির আড়ালে পায়ে হেঁটে, গোয়ার থেকে পায়ে হেঁটে নদী পাহাড় ডিঙ্গিয়ে তারা বিজাপুর কুতুবুদ্দিন শাহর স্বাধীন সুলতানি রাজ্যে তারা প্রবেশ করলো স্বাধীন নাগরিক হিসাবে। এবং সেখান থেকে তারা চলে এলো দিল্লিতে মোগল দরবারে ফতেপুর সিক্রিতে, তখন আকবরের রাজধানী। আকবরের হাতে তুলে দিল রানী এলিজাবেথের চিঠি। মহামতি আকবর প্রথম এই ইংরেজ অভিযাত্রী দলকে স্বাগত জানালো ফতেপুর সিক্রিতে। সেখানে কিছুদিন বসবাসের পর এই অভিযাত্রী দল তাদের যে মূল উদ্দেশ্য, সেই ব্যবসা এবং এই ভারতবর্ষের সম্পদের সম্পর্কে অনুসন্ধান, এবং ভারতবর্ষের মধ্য দিয়ে তারা যাতে ভুটান এবং তিব্বত হয়ে ব্যবসা করতে পারেন, তার পথ এবং তার যে সুযোগ, সেটা নেবার জন্য যে অনুসন্ধান, সেই অনুসন্ধান তারা কিন্তু ব্যবসার সাথে সাথে তারা কিন্তু শুরু করে দিয়েছিল। তারা 1584-তে ভারতবর্ষে 85-তে ভারতবর্ষে পৌঁছানোর পর তারা কিন্তু ফতেপুর সিক্রি থেকে 180টি বজ্রাভর্তি পণ্য সামগ্রী নিয়ে তারা বাংলার উদ্দেশ্যে রওনা দিল ব্যবসার জন্য, বিশেষত উত্তর বাংলার উদ্দেশ্যে। মাঝ জায়গায় তারা বেনারস পাটনা হয়ে তারা এসে পৌঁছালো মালদার টান্ডা নদী বন্দরে। সেখান থেকে তারা কিন্তু এসে পৌঁছালো আমাদের কোচবিহারের সেই সময়কার যে নদী বন্দর কেচাখাতা নৌবন্দরে তারা এসে পৌঁছালো। সনটা হচ্ছে 1586। 1586-তে তারা কেচাখাতা নৌবন্দর, যেটা কোচ রাজ্যের প্রথম কোচ রাজ্য যেখানে স্থাপিত হয়েছিল, সেই সময় চেচাখাতা দুর্গ, এবং চেচাখাতাতেই ছিল কোচ রাজাদের একমাত্র নদী বন্দর। সেখানে এসে রাল্ফ ফিচরা কিন্তু সেখানে এসে পৌঁছালো ব্যবসা করবার উদ্দেশ্যে। এই এখন সেটা মনে হতে পারে আমাদের কাছে গল্প কথার মতো, কিন্তু সেই সময়ে চেচাখাতায় রায়ডা গদাধর এবং সংকোষের মিলিত যে প্রবাহ, সেই প্রবাহের বিশাল নৌবন্দর ছিল চেচাখাতা, যেখানে কোচবিহার রাজ্যের দুর্গ, এবং চেচাখাতার সন্নিকটে ছিল কোচবিহার রাজ্যের রাজধানী হিঙ্গুলাবাস। আমাদের রাল্ফ ফিচ সেই সময় অভিযাত্রী দলের নেতা, তিনি 26 দিন সেই জায়গায় অবস্থান করেন। চেচাখাতা তখন তখনও আলিপুর দুয়ার হয়নি, আলিপুরের একটি জায়গা অন্তর্ভুক্ত একটি জায়গা চেচাখাতা। সেখানে তারা এসে চেচাখাতায়
থেকে ভুটান এবং ভুটান থেকে তিব্বত যাওয়ার পথের অনুসন্ধান তারা করেন এবং সেখান থেকে তারা আবার ফিরে যান ইংল্যান্ডে। সেখানে ফিরে যান 1591 মানে 1583-তে তারা ইংল্যান্ড থেকে রওনা দিয়েছিলেন। আবার ইংল্যান্ডে তারা সারা ভারতবর্ষ ঘুরে এবং আমাদের বাংলা, উত্তর বাংলার এই কেটাখাতা ঘুরে তারা দেশে ফিরে যান 1991 সনে। এবং দেশে ফিরে গিয়ে তারা ইংল্যান্ডের বণিক সভাকে একটা রিপোর্ট দেন রাল্ফ ফিচ, যে ভারতবর্ষের বাণিজ্য করবার সম্ভাবনা কতটুকু। এবং সেই রিপোর্টের ভিত্তিতেই গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের পর এই রাল্ফ ফিচ অভিযাত্রী দলের নেতা, তিনি 1611-তে তিনি মারা যান। এই সময়কাল আমৃত্যু তিনি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম এবং প্রধান উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ছিলেন। আমরা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জন্ম হলো এবং যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রায় 100 কত বছর এবং রানীর অধীনে প্রায় 200, মোটামুটি ভাবে ইংরেজ শাসনে ভারতবর্ষ 200 বছরের যে আমরা পরাধীন ছিলাম, প্রায় 200 বছর, তার সূচনার যে হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বলা যায় এ কথা যে সলতা পাকানোর কাজটা কিন্তু শুরু হয়েছিল আলিপুরদুয়ারের কেচাখাতায়। কারণ যার রিপোর্টের ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল সেই রাল্ফ ফিচ নিজে এসেছিলেন কেচাখাতায়। এটা আলিপুরের ইতিহাস বা পরবর্তীকালে আলিপুরদুয়ারের জেলার ঐতিহ্য বা ইতিহাসের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমরা জানি যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী সময়ে আমাদের এখানে পলাশী যুদ্ধের জয়লাভের পর আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করবার পর এবং পরবর্তীকালে সারা ভারতবর্ষ তারা শাসন করবার সুযোগ পায় এবং আমরা পরাধীন হই। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম যার সুপারিশে হয়েছিল তার নাম রাল্ফ ফিচ। আমরা এই তথ্য জানতে পারি, সেটা হলো তার লেখা ভারত বৃত্তান্ত বইয়ের মধ্য দিয়ে। আমরা এখন এই পর্যায়ে এসে আমরা কিন্তু একটা জিনিস জানলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন সেটা জানলাম। এবং এই যে এরা ইংরেজ অভিযাত্রী দল কেচাখাতা এসেছিল এবং কেচাখাতা সেই সময়ে কোচবিহার রাজ্যের প্রধান নৌবন্দর হয়েছিল। এই ইতিহাসটা আমাদের কিন্তু আবার একটু জানা দরকার ইতিকথায় আলিপুরদুয়ার জানবার ক্ষেত্রে। এখানে ইতিহাসটা এই রকম যে আমাদের এখানে পঞ্চদশ শতাব্দীর শেষে এসে যখন কামাতাপুর রাজ্য ক্রমশই শক্তিহীন হয়ে পড়ছে, সেই হুসেন শাহর আমলে কামাতাপুর রাজ্য যখন ধ্বংস হয়ে যায়, তখন ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে স্থাপিত হয় কোচ রাজ্য। এবং এই কোচ রাজ্য বা কোচ রাজবংশের প্রথম যিনি স্থপতি, যিনি এই কোচ রাজবংশ প্রতিষ্ঠা করেন, তার নাম হলো বিশ্ব সিং। এই বিশ্ব সিং আদতে ছিলেন চিকনা পাহাড়ে, তার বাবার নাম হারিয়া মণ্ডল। বিশ্ব সিং সেই সময়ে শক্তি সঞ্চয় করে তারা কিন্তু আস্তে আস্তে নেমে আসেন এই ডুয়ার্স অঞ্চলের দিকে, সমতলের দিকে। এবং তিনি তার কোচ রাজ্যের প্রথম রাজধানী স্থাপন করেন হিঙ্গুলাবাস। এই হিঙ্গুলাবাসটা কোথায়? না, হিঙ্গুলাবাসটা হচ্ছে চেচাখাতা সংলগ্ন মহাকাল, বর্তমানের মহাকালগুড়ি চিপড়া বনবসতি এবং চেংমারি গ্রামের যে দীর্ঘ বনাঞ্চল, সেই বনাঞ্চলের কোনো একটা অংশে ছিল হিঙ্গুলাবাস বা কোচ রাজ্যের প্রথম রাজধানীর রাজপ্রাসাদ, যেটা রায়ডাক নদীর নদী বা ভাঙ্গনে, সেটা কিন্তু এখন
আর তার কোনো চিহ্ন পাওয়া যায় না। তবে স্থানীয় অনেক মানুষ বলেন যে বন্যার সময় রায়ডাক নদীতে মাঝে মাঝেই নাকি সেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যায়। আমরা এটা জানি যে কোচ রাজ্য আহ স্থাপন কোচ রাজ্য স্থাপন কামাতাপুর রাজ্যের পতনের পর ষোড়শ শতাব্দীর প্রথম ভাগ এবং কোচ রাজ্যের স্থাপনা যিনি করেন তার নাম বিশ্ব সিং। তিনি প্রথম রাজধানী স্থাপন করেন এই হিঙ্গুলাবাস বা আলিপুরদুয়ারের এই হিঙ্গুলাবাস অঞ্চল, যেটা মহাকালগুড়ি থেকে ধরে আমাদের চ্যাংমারি গ্রাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলে, এবং তিনি প্রথম কেচাখাতা নৌবন্দর স্থাপন করেন। সেই সময় হুসেন শাহ যখন কামাতাপুর রাজ্য জয় করলেন, হুসেন শাহ জয় করার পরে তিনি হুসেন শাহ যখন এখান তিনটো অঞ্চল শাসন করবার জন্য তিনি কয়েকজন সেনাপতির হাতে তার এই দায়িত্বটা কিন্তু তিনি দিয়ে যান। এই অঞ্চলটা বিশেষ করে আমাদের আলিপুরের কাছে 8 কিলোমিটারের মধ্যে চণ্ডীর ঝাড়ে ছিল হুসেন শাহর সেনাপতি, একজন সেনাপতি তুর্বক খানের রাজপ্রাসাদ। এই তুর্বক খানের সাথে যুদ্ধ হয় বিশ্ব সিংহের, এবং বিশ্ব সিংহের সাথে যুদ্ধে তুর্বক খান পরাজিত এবং নিহত হন বিশ্ব সিংহের হাতে। জনশ্রুতি যে তরবারি দিয়ে তিনি তুর্বক খানকে হত্যা করেছিলেন সেই তরবারি মাটিতে পুঁতে আহ কোচবিহারের প্রতিষ্ঠাতা মহারাজ বিশ্ব সিং চণ্ডীঝাড় গ্রামে স্থাপন করেন দেবী চণ্ডীর মন্দির, যে মন্দির এখনো বর্তমান এবং যেখানে একটি মেলা হয়। এবং এই তুর্বক খানের হত্যার পর আর কোনো বাধা রইল না স্বাধীন কোচবিহারের প্রথম স্থপতি রাজা বিশ্ব সিংহের, তার অগ্রগতি কিন্তু একদম প্রসারিত হলো, একদম কামাতাপুর রাজ্য থেকে কামরূপ পর্যন্ত কোচ রাজার অধীনে চলে এলো। এবং এখানেই আমরা জানলাম যে হিঙ্গুলাবাসের কথা, আমরা জানলাম কেচাখাতার কথা, এবং এই যে দুটো জায়গা, এই দুটো, এবং এটাও কিন্তু আলিপুর, তখনও আলিপুর দুয়ার হয়নি। আমাদের দ্বিতীয় ভুটান যুদ্ধ 1865-র পর এই জায়গার নাম আলিপুরের সাথে দুয়ার যুক্ত করে দিয়ে কিন্তু এই জায়গার নাম হয়, আমাদের এই জায়গার নাম হয় আলিপুর দুয়ার। তার আগে কিন্তু এই জায়গা কিন্তু আলিপুর নামে বিখ্যাত ছিল। আমরা আজকের প্রথম পর্বে এই আলিপুর দুয়ারে আলিপুর পর্যন্ত আমরা এই জায়গাটাতে এলাম, এবং এই আলিপুর দুয়ারেই কিন্তু প্রথম কোচ রাজ্যের রাজধানী স্থাপিত হয়েছিল এই হিঙ্গুলাবাসে, এবং এই আলিপুরের মধ্যেই আহ হয়েছিল কেচাখাতাতে কোচ রাজ্যের প্রথম নদী বন্দর। আর এই কেচাখাতাতেই এসেছিলেন আমাদের ইংরেজ বণিক প্রথম, যিনি তার নাম রাল্ফ ফিচ। এই ইতিহাসটুকু আলিপুরদুয়ারের ইতিহাস জানবার প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রাক কথন হিসাবে আমাদের এই ইতিহাসটুকু আলিপুরদুয়ারের ক্ষেত্রে জানবার প্রয়োজন কিন্তু আমাদের রয়েছে। এবং আমরা জানবো এই জন্যই যে আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা আলিপুরদুয়ার এবং এই আলিপুরদুয়ার কেন হলো, আলিপুরদুয়ার হওয়ার নামকরণের পেছনে কিভাবে আলিপুরদুয়ারের নামকরণটা হলো, আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে এই নামকরণ প্রসঙ্গ দিয়ে আমাদের আলোচনা শুরু করব। এবং আমরা পরপর 3টি বা 4টি পর্বে এই আলিপুরদুয়ারের গোটা ইতিহাস, আলিপুরদুয়ারকে জানবার একটা গোটা ইতিহাস আমরা সবার সামনে তুলে ধরবার একটা প্রচেষ্টা করব। সবাইকে নমস্কার। আজকে প্রথম পর্ব এই পর্যন্তই আমরা শেষ করছি। সবাইকে নমস্কার।